বিসমিল্লাহির রহমানির রহিম। ফান্ডিংটা পাইছেন বা স্কলারশিপ পাইছেন, এটা আপনি বুঝবেন কীভাবে? আমি হচ্ছে আমার I-20 যেটা, এটা থেকে এক্সপ্লেন করতেছি এক্স্যাক্টলি আমি কি কি পাইছি কি পাই নাই, এটা এখান থেকে দেখতে পারবেন। এই যে ছবিটা দেখতেছেন, এটাই হচ্ছে I-20। লেখা আছে F1, বড় করে লেখা আছে ডান পাশে। এটা হচ্ছে আপনার ভিসার ধরন। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে F1 ভিসাতেই আসে। এরপরে একটা সেভিস আইডি আছে। এই সেভিস আইডিটা হচ্ছে এইখানকার স্টুডেন্ট হিসেবে থাকা অবস্থায় আপনার একটা আইডেন্টিটি বলতে পারেন। এটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আছে, তো তাদের কাছেও এই আইডিটা থাকে। এই আইডি দিয়ে সার্চ দিলে তারা ডিটেলস পেয়ে যায় যে আপনি কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, কতদিন পর্যন্ত আপনি ভ্যালিড, আপনার ভিসা স্ট্যাটাস কী। একটা বাংলাদেশে আছে না যে ন্যাশনাল আইডি কার্ড, এর একটা NID নাম্বার থাকে। এরকম প্রথমেই আপনার এই সেভিস আইডিটা আপনার একটা আইডেন্টিটি নিয়ন্ত্রণ করে। তো এটা আপনারা এখানে পাবেন। I-94 নামে একটা জিনিস আছে, যেটা আপনি ইউএসএতে ঢুকছেন, বাইরে হইছেন, সেটার একটা স্ট্যাটাস, কখন বাইরে হলেন, ঢুকলেন। এই রেকর্ডটা আসলে এই নাম্বারের উপর ডিপেন্ড করে। এই নাম্বারের উপর ভিত্তি করে আপনার এই পুরো রেকর্ড প্রত্যেকটা সিকিউরিটিতে, FBI বলেন, CIA বলেন, অন্যান্য হোমল্যান্ড সিকিউরিটি বলেন, সবার কাছে এটা ডিটেলস চলে যায়। গেল সেভিস আইডি। তারপরে দেখেন আপনার নাম থাকবে, অন্যান্য জিনিস, এগুলা আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনার স্কুলের নেম, স্কুল ইনফরমেশন আর কী কী আছে, স্কুলের অ্যাড্রেস আছে, বিভিন্ন কিছু আছে। এবার মেইন পার্ট যে ফাইন্যান্সিয়াল অংশে আসেন, এটা দেখে আপনি বুঝতে পারবেন আসলে আপনার স্কলারশিপ আছে কিনা। তো আপনি একটু জুম করে দেখেন, এস্টিমেটেড অ্যাভারেজ কস্ট ফর 9 মান্থস। এখানে 9 মান্থস বলতে আমি 10 মাসের জন্য আসলে টাকাটা পাবো। এটা কীভাবে ডিভাইড করছে, একটা বছরে 3টা সেমিস্টার থাকে, স্প্রিং, তারপর হচ্ছে সামার আর হচ্ছে ফল। তো সামারটা হচ্ছে খুব ছোট, এটা মোটামুটি 3 মাসের মতো, বাট 3 মাসের মধ্যে 2 মাস কোনো টাকা পাবেন না যদি আপনার কোনো ফান্ডিং না থাকে। সেটা জেনারেলি হয় জুন এবং জুলাই। দ্যাট মিনস আমি জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত টাকাটা পাবো, জুন জুলাই পাবো না। আবার হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আমি টাকাটা পাচ্ছি। এই টোটাল টাকার এই হিসাবটা দিচ্ছে। তো আমি কিভাবে পাচ্ছি দেখেন, প্রথমে বলতেছে টিউশন অ্যান্ড ফিজ 22,329 টাকা, আই মিন $22,329। তারপর হচ্ছে লিভিং এক্সপেন্সেস 10,668। আর হচ্ছে ডিপেন্ডেন্টস, মানে আপনার বউ বাচ্চা থাকলে ডিপেন্ডেন্টস। সেকেন্ড ডিপেন্ডেন্টস কিন্তু মা বাবা ভাই বোন হয় না, শুধুমাত্র বউ এবং বাচ্চা। এটা নিয়ে ডিটেলস আমি পরে বলবো। সো আমার হচ্ছে ডিপেন্ডেন্স 0। আর হেলথ ইন্স্যুরেন্স, বুক, সাপ্লাইজ, এই সব ভাঙ্গি মানে আপনার খাতা কলম হাবিজাবি লাগবে, এগুলোর জন্য তারা একটা রাফ এস্টিমেট বলে দিচ্ছে 6,891 টাকা, মানে $91 আমার লাগবে। এই টোটাল এক্সপেন্সে আমার খরচ হবে $39,908 এক বছরে। তো এইটা মানে কি, এটা যদি আমার স্কলারশিপ বা ফান্ডিং না থাকে, তাহলে আমার মাস্টার্সের 1 বছরের জন্য এই টাকাটা, এই ডলারটা আমাকে দিতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 45 লক্ষ টাকা, এখনকার ডলার কনভার্সন রেটে 45 লক্ষ টাকা। এবার ডান পাশে আসেন, স্টুডেন্টস ফান্ডিং ফর 9 মান্থস। ওইটা বললাম খরচ, এখন বলতেছি আমি কি কি পাবো। প্রথমে দেখেন পার্সোনাল ফান্ডস, আমি কিছু টাকা এখানে শো করছি। কত টাকা? $13,695। এটা আমি বাংলাদেশি টাকাকে কনভার্ট করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা আমি দেখাইছি যে আমার এত ডলার আমার হাতে আছে। GA ওয়েভার অ্যান্ড টিউশন রিডাকশান, এটা হচ্ছে মেইন। এই যে আপনার টিউশন ফি, যেটা টিউশন অ্যান্ড ফিস 22,329, এইটার মধ্যে তারা আমাকে $20,064 দিয়ে দিবে। মানে কি দিয়ে দেওয়া মানে হচ্ছে ওরা আপনার যে টিউশন ফি 22,000, এর মধ্যে $20,064 আপনাকে দিতে হবে না, মানে মাইনাস হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ফান্ডস ফর অ্যানাদার সোর্স, এখানে আর কোনো সোর্স থেকে নাই। আর অন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট, এই যে এইটা দেখেন $10,000, এইটা যে আমি গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব, তার জন্য আমাকে 9 মাসের জন্য, বাট আমি এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে 10 মাসের জন্য আমাকে $10,000 দিবে। এটা হচ্ছে আমার আর্নিংস, মানে আমি প্রত্যেক মাসে মাসে 1,000 করে 10 মাসে $10,000 পাবো। সামারের 2 মাস আমি পাবো না। বাট ধরেন আপনার পার্সোনাল ফান্ডটা নাই, তাহলে এখানে কত টাকা থাকে? উইথাউট পার্সোনাল ফান্ড আপনার হয় $30,064। তার মানে কি যে এই $30,064টা হচ্ছে আসলে আপনাকে US গভর্নমেন্ট বা ইউনিভার্সিটিটা আপনাকে দিচ্ছে। আপনি যদি $39,908 থেকে $30,064 বাদ দেন, তাহলে অলমোস্ট $9,800 বাকি থাকে। এই টাকাটা কে দিবে?
এই টাকাটাই হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে গেছি। তো বাংলাদেশ থেকে নিয়ে গেছি মানে কি, আমি ব্যাংকে শো করছি, এইটাকে বলে হচ্ছে ডেফিসিট। তা আমার এই ফান্ডিংয়ে ডেফিসিট ছিল ৯,৮০০, এবং ৯,৮০০-র এগেনস্টে আমি বাংলাদেশ এইখানে একটা ব্যাংকে $১৩,৬৯৫ দেখাইছি। তো আমি যখন এমবিসি ফেস করছি, তারা আমাকে আস্ক করছে যে তোমার ডেফিসিটটা কীভাবে কাভার করবা। তো আমি বলছি যে হ্যাঁ, আমার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা আছে, আমি চাকরি বাকরি করছি, প্লাস আমার আব্বা কিছু টাকা দিছে, এটা থেকে আমি ডেফিসিটটা কাভার করব। তাহলে এইটাকে বলা হয় ডেফিসিট। আর বাদবাকি যে ৩০,০৬৪, সেটাকে বলা হয় আপনার ফান্ডিং। এখন যদি কখনো দেখেন যে এই ৩৯,৯০৮-এর থেকে আপনার পার্সোনাল ফান্ড বাদ দিয়ে আপনার এইটার থেকে বেশি হয়, ধরেন আমার ৩৯,৯০৮, কিন্তু ডান পাশে দেখা গেল পার্সোনাল ফান্ড ছাড়াই আমার হয়ে গেছে ৪৩,০০০, তখন হবে এই ৯,৮০০টা সারপ্লাস। তার মানে কি, যে যা খরচ হবে তার থেকে ফান্ডিং আমাকে বেশি দিচ্ছে, তার মানে আমাকে হাতে অতিরিক্ত কিছু টাকা থাকতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডেফিসিট কি আসলে একটা প্রবলেম? ৯,০০০ ডেফিসিট কি আমি এইখানে প্রত্যেক বছরে ৯-১০ লাখ টাকা করে বাংলাদেশ থেকে আনতেছি? উত্তর হচ্ছে না। প্রথমে বলি, এই যে টিউশন অ্যান্ড ফিজ আর হেলথ ইন্স্যুরেন্স, এইটার ভেতরে কিছু কেচাল আছে। মানে ধরেন যে হেলথ ইন্স্যুরেন্স যে টাকাটা, এই টাকাটা এখানে মওকুফ করা যায়। যে হেলথ ইন্স্যুরেন্সের এখানে ডিভাইড করলে হয় ১৫৫০ টাকার মতো। তো আমি যদি বাইরে থেকে হেলথ ইন্স্যুরেন্স নেই, তাহলে আমার মোটামুটি ফ্রি কিছু পাওয়া যায়। মানে একটু যাদের টাকা পয়সা খরচ বেশি, স্যালারি কম, তা এখানে $১,০০০ স্যালারি মানে অনেক কম। তো সেই হিসাবে হচ্ছে অনেকে ফ্রি প্রোভাইড করে। তো বাইরেরগুলো নিয়ে নিলে এই ইউনিভার্সিটির হেলথ ইন্স্যুরেন্সটা ওয়েভ করা যায়। তার মানে ১৫৫০ বাদ, তাহলে ৯,৮০০ থেকে ১৫৫০ বাদ। তারপরে বাকি টাকাটা আসলে কিসে থেকে আসতেছে? এই যে বুক, সাপ্লাইজ, হাঙ্গি ভাঙ্গি, লিভিং এক্সপেন্স। আপনার কোনো বইই লাগবে না এখানে, কোনো খাতা কলম, এক্সপেন্স, সাপ্লাইজ, এগুলো কিচ্ছু লাগবে না। লাইব্রেরিতে যাবেন, খুব ইম্পর্টেন্ট হলে বই পাবেন। আর এমনিতে যে এটা তারা হিসাব দেখাইছে যে আমেরিকানরা যেভাবে লাইফস্টাইল লিড করে, তারা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করে, ইয়ে করে। আমরা তো ভাই ওয়ালমার্ট থেকে একটা ডুডুস কিনে এনে ওইটা আর একটা ডিম সিদ্ধ কিনে ভার্সিটিতে আইসা বইসা খাই। আমরা কি ওইখানে দোকান থেকে $10 দিয়ে একটা বার্গার খাবো? কখনোই খাবো না। তো এই এক্সপেন্সগুলো আসলে ওইভাবে যায় না। যে আপনি যে $১,০০০ পাবেন, $১,০০০ দিয়ে আরামসে এই জায়গায় হয়ে যায়। এখন কথা হচ্ছে এইখানে হচ্ছে বড় শহরগুলোতে হবে কি না, এটা হচ্ছে কথা। যে আপনাকে আগে এটা একটু অ্যানালাইসিস করতে হবে যে বড় শহরে বেশি টাকা দেয়, কিন্তু দেখা গেলো যে এমন টাকা দিচ্ছে কোথাও, তাহলে আপনাকে ওই ভার্সিটি তাদের সাথে খোঁজ নিতে হবে যে আসলে আমি এই টাকা দিয়ে কাভার করতে পারবো কিনা। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এরকম ৮,০০০, ৯,০০০ ডেফিসিট থাকলে চলে আসা উচিত। এটার জন্য ভিসা ইন্টারভিউয়ে ইয়েও হয়ে যায়, অ্যাপ্রুভাল হয়ে যায়। তারা ভিসা নিয়ে ঝামেলা করে না, কারণ জানে ৯-১০,০০০ এটা কোনো ব্যাপার না। তো দেখেন অনেকে ১৮-১৯,০০০ ডেফিসিট এইগুলা দিয়েও আসে। সো আসার পরে একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। এই হলো পুরো I-20। আর এটা থেকে আশা করি আপনারা একটা ভালো ধারণা পাইছেন। আসসালামু আলাইকুম।